অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি তরুণ কুমার পাল বলছি। আজকে আমি একটু ব্যক্তিগত স্মৃতিচারণার মধ্য দিয়েই আমার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেই এই ভিডিওটি পোস্টটি করছি। আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ আমার মনে হলো এই ধরনের ভিডিও এই ধরনের পোস্টার খুব জরুরি, উচিত। তো ব্যক্তিগত যেটা বলছি, যদিও ব্যক্তিগত, তার মধ্যে কিন্তু রাজনীতি অবশ্যই থাকবে। কারণ দেখুন, রাজনীতি সাথে আমাদের জীবন তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। অ্যাপলিটিক্যাল কথাটাকে আমি মানি না, বিশ্বাস করি না যে কোনো কিছু অরাজনৈতিক বলে আছে কিছু। সব কিছুর সাথে রাজনীতিটা জড়িত। তো যেটা বলতে চাচ্ছি, ধরুন এই মনে হয় এই সেদিনের কথা, তবুও ব্যাপারটা একেবারে কম দিনের নয়, কম আগের নয় বা কম দিনের নয়। এই ধরুন প্রায় বছর 25 তো হবেই, সে 25 বছর আগেকার কথা। এরও প্রায় ধরুন 10 বছর আগেও আমাদের থেকে যারা আরো সিনিয়র, যারা কেউই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অ্যাডভোকেট, প্রফেসর, শিক্ষক এসব হওয়ার জন্য ভাবতেন না। ভাবতেন কোনো স্থায়ী চাকরি, সেটা স্টেট গভর্নমেন্টই হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক। এবং আরেকটা হচ্ছে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত এন্টারপ্রাইজগুলো আছে, বা ব্যাংকিং ক্লার্ক বা ব্যাংকের প্রবেশনারি অফিসার, বা ধরুন স্টেনোগ্রাফার, বা সেটা স্টেনোগ্রাফারটাও সেটা সেন্ট্রাল এবং স্টেট দুটোর ক্ষেত্রেই বলবো, স্টেনোটাইপিস্ট। তারপর ধরুন রেলের টিকিট কালেক্টর বা রেলের যে কোনো রকম সাধারণ মানের যে জবগুলো, ক্লারিক্যাল জব টব যা আছে সবই। তো এই সমস্ত ধরনের চাকরিগুলোতে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের যে চাকরিগুলো পাওয়ার যে বন্দোবস্ত ছিল, বোর্ডগুলো যে চাকরি পাওয়ার জন্য যে চাকরি প্রার্থীদের আবেদন করার সুযোগ দিত বিভিন্ন বোর্ড, যেমন ধরুন এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ক্লার্কশিপ পরীক্ষা হতো আগে, এখন হয় কিনা বলতে পারবো না, দেখি তো না কিছু সেরকম কিছু। বা আরেকটা বলছি, স্টেটের একটা ছিল পাবলিক সার্ভিস কমিশন, সেটা ক্লার্কশিপ তো আছেই, প্লাস আরেকটা আছে ওই যে WBCS, আগেও ছিল এখনো আছে। স্টেট গভর্নমেন্টের মিসলেনিয়াস বলে একটা পরীক্ষা হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের UPSC একটা পরীক্ষা হতো, ব্যাংকের প্রবেশনারি অফিসার হওয়ার জন্য একটা পরীক্ষা হতো, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, এবং ক্লার্কশিপের জন্য একটা পরীক্ষা হতো। এবং বছরে দুটো তো হতোই, দুটো হতো। সব ব্যাংকগুলো মিলিয়ে তো পরীক্ষা হতো তাদের স্টাফের জন্য। ওই ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষাটা নিত, তারপরে বিভিন্ন প্রসিডিওরের মধ্যে সিলেকশন হওয়ার পরে যেখানে যে ব্যাংকের দরকার স্টাফ পাঠিয়ে দেওয়া হতো। রেল রিক্রুটমেন্ট বোর্ড ছিল, এরকম বিভিন্ন বোর্ড তখন এসব পরীক্ষাগুলো নিত। এবং আমি দেখেছি যে যেটা বলছিলাম, সময়কালটা ধরুন আজ থেকে 25 বছর আগে বা তারও আগে, 10 বছর দশক আগে, আর তারও একটু আগেও ছিল। মোদ্দা কথা যে আমি বলছি 25 থেকে 10 বা 35 বছর থেকে 25 বছর আগে, ধরুন এইরকম একটা পিরিয়ডের কথা বলছি আজ থেকে। এই সময়কালটা না, যে এক ঝাঁক তরুণ, আমার সময়ের কথা বলছি, তরতাজা যুবক যুবতী মেয়েদের কথা বলতে আমি দেখেছি, তারা ওই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর শিক্ষান্তে তারা যদি বিভিন্ন বোর্ড অনুমোদিত যে পরীক্ষাগুলো হতো, রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলো হতো, তারা বসতো। এবং হার্ডশিপ ছিল পরীক্ষার মধ্যে, পরীক্ষা দেওয়াটা কঠিন ছিল বটে, সে যাই হোক, তবু তার মধ্যে একটা লড়াই করে
মানে আবেদন করতে হতো পোস্টাল অর্ডার দিয়েই আবেদনটা করতে হতো। তো সেই আবেদনপত্র জমা দেওয়ার পরে তাদের কল হতো এবং তারা সেখানে ইন্টারভিউ মানে রিটেন টেস্টে ডাকা হতো, রিটেন দিত এবং রিটেন দিয়ে তারা যারা পাস করতেন তাদের চাকরি ইন্টারভিউ হতো, ইন্টারভিউতে পাস করার পরে তাদের সরাসরি রিক্রুটমেন্টটা হতো। এই ব্যবস্থাটা ছিল এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা তাদের সেই চাকরি জীবন শেষ করে পেনশন নিয়ে মোটামুটি দিন কাটাচ্ছেন। আবার কেউ কেউ আছেন যারা এখনো আছেন, চাকরি করছেন, তারা আর কিছুকাল পরে তারাও পেনশন নেবেন, পাবেন আর কি। তা মোটামুটি একটা জীবন। আর এই যে ছেলে যে যুবক যুবতীর কথা বলছি, যারা এই ধরনের জব টপগুলো পেয়েছেন তারা তাদের অবস্থার উন্নতি করেছেন এই জবের মধ্যে, জব পাওয়ার মধ্যে দিয়ে প্রমোশন হয়েছে, তারপর তাদের ইনক্রিমেন্ট হয়েছে ইত্যাদি, ডিএফি ইত্যাদি, মানে মোটামুটি ভালো রোজগার হয়েছিল এবং পেনশনটাও ভালো পাচ্ছেন ইত্যাদি। এই জীবনটা চলে গেছে এবং এরা অধিকাংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনের কথাই, ছেলে মেয়েদের তখনকার দিনে যুবক যুবতীর কথা বলছি। তো এই ব্যবস্থাটা ছিল। ঠিক এইরকম একটা যখন অবস্থা, তখনই দেখা গেল যে পশ্চিমবঙ্গে কিন্তু যে পরিমাণ নিয়োগ হচ্ছে চাকরিতে, তার চেয়েও বেশি শিক্ষিত ছেলেমেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। গ্রামেও বাড়ছে, শহরেও বাড়ছে। এর মূলে তো আমরা জানি কেন বাড়ছে। মানে শিক্ষার প্রসার তো লেফট্রন গভর্নমেন্ট তাদের নীতির দ্বারাই করেছিলেন। ওই শিক্ষানীতি, অবৈতনিক শিক্ষা ক্লাস 12 পর্যন্ত, তারপরে গ্রামের দিকে ভূমি সংস্কার, প্রাথমিক স্তরে সেই প্রথম দিকে তো ভূমি সংস্কার করেছিলেন। তার ফলে গ্রামের বহু মানুষই তো কৃষিকাজে নিজেদের নিযুক্ত করে তাদের অবস্থার মানে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। সোজা কথা, অস্বীকার করার জায়গা নেই। ফলে একটা পড়াশোনা করা একটা ইচ্ছা মানুষের মধ্যে জেগেইছে। একদিকে শিক্ষাকে অবৈতনিক করা, অপরদিকে ক্রয় ক্ষমতা খানিকটা গ্রামের মানুষের কাছে এসে তারাও লেখাপড়া করছে। ফলে এই দুটোর মধ্য দিয়ে দুটো সংমিশ্রণে একটা মানে বামপন্থী পজিটিভ দিক এটা। এর ফলে একটা প্রচুর শিক্ষিত বেকার তৈরি হল। এই সময় বুদ্ধবাবু, দূরদৃষ্টি সম্পন্ন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এবং তার ক্যাবিনেটের যারা ছিলেন, যেমন নিরুপম সেন শিল্পমন্ত্রী ছিলেন, ডক্টর অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী, এরা সবাই, এবং বিশেষ করে বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে তাদের যে প্রত্যেকের মিলিত একটা উদ্যোগে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে হবে। মানে বেকার নতুন প্রচুর ছেলে মেয়ে বেরোচ্ছে এবং শিক্ষিত বেকার। এটা হচ্ছে কি, এরা আবার অনেকে, এরা তো ইংরেজি বলতে জানে, বুদ্ধবাবু দেখছেন এরা ইংরেজি বলতে জানেন, কম্পিউটার জানেন অনেকে আবার, এই সমস্ত। তো ফলে এদের একটা চাকরি করব এই মানসিকতা তৈরি হচ্ছে। এদিকে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ফলে শিল্পকে আনতে হবে, পশ্চিমবঙ্গে শিল্প আনতে হবে, শিল্প উদ্যোগীদের উৎসাহিত করতে হবে এবং সেই কাজে কঠিন ব্রতী নিয়েছিলেন বুদ্ধবাবুরা। তো ফলত দেখা গেল যে সেই সময় খবরের কাগজগুলো, প্রথম শ্রেণীর খবরের কাগজ যেগুলো ছিল, সেগুলো তো একেবারে সেই ব্র্যান্ড বুদ্ধ বলে, ব্র্যান্ড বুদ্ধ নাম দিয়ে একটা প্রচার শুরু করলো ইত্যাদি। এমনকি সেই সময় বহু অনেক শিল্পপতিরা কিন্তু সাথে বুদ্ধবাবুর মৌ চুক্তি হয়েছিল। আচ্ছা, এবারে প্রথম সফলতা শুরু হয়েছিল টাটাতে সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ি বেরোনোর মধ্য দিয়ে প্রথম সূত্রপাত। প্রায় 80% কারখানায় হয়ে গেছিল, ন্যানো বেরোবে আর কি ব্যাপারটা। আর এছাড়া ধরুন শালবনি, নয়াচর, কাটোয়া তাপবিদ্যুৎ, এনটিপিসি একটা তাপবিদ্যুৎ কেন্দ্র করবার মানে একদম কমপ্লিট, কথাবার্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ধরুন রাজারহাটে উইপ্রো, ইনফোসিস এদের জমি দেওয়া, মানে আইটি সেক্টরে, যেটা সেক্টর 5 তে বুদ্ধবাবুরা করেছেনই, সল্টলেকে যেটা বিধাননগর সেক্টর 5,
এরপরে আবার রাজারহাট এবং রাজারহাটে আর কি উইপ্রো, ইনফোসিস এদের জমি দিয়ে এদের আরও মানে বুদ্ধবাবুদের একটা ধারণা ইচ্ছা ছিল যে মানে ইনফরমেশন টেকনোলজিতে পূর্ব ভারতের প্রবেশদ্বার করবেন, একটা এইরকম একটা পরিকল্পনা। এবং সেই সময় না বহু যুবক যুবতী তারা সব স্বপ্ন দেখতে আরম্ভ করেছিলেন যে নতুন উদ্যমে আরও ভালো করে পড়তে হবে। মানে এই যে আইটি সেক্টরে যাওয়ার মানে হচ্ছে তোমার আপনার ওই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা ধরুন প্রথম দিকে নাম নেই, শেষের পরবর্তীকালে মানে মেডিকেল ল্যাব ইঞ্জিনিয়ারিংয়ে পরে যা থাকলো সবাই আইটি সেক্টরের ইনফরমেশন টেকনোলজিতে প্রচুর ছেলে মেয়ে এইসব, তারপরে MBA করা ইত্যাদি, এই সমস্ত মানে বিভিন্ন রকমভাবে একটা শিক্ষিত জনজোয়ার মানে যুবশ্রেণীর জনজোয়ার এরা চাকরি প্রার্থী হয়ে উঠল। বুদ্ধবাবুর তখন শিল্প স্থাপন করতেই হবে, এরকম একটা মরিয়া প্রচেষ্টা শুরু হয়েছিল। এবং এই ক্ষেত্রে প্রথম কি নাম বলে টাটারা প্রথম এসে একেবারে 80% সিঙ্গুরে তাদের কারখানাটা করবেন, টাটা মোটরস একদম রেডি, গাড়ি বেরোবে একেবারে এরকম 80% প্রায় সব। হ্যাঁ, কেন হলো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি সেটা পরে যদি আসতে বা বলতে বলে আপনারা জানেন সে কথা। আমার মূল কথা হচ্ছে যে এই যে বুদ্ধবাবু বিশেষ করে তার সময়কালে যেভাবে মানে বাংলার যুবশ্রেণীকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে এই রাজ্যে চাকরি পাওয়া যাবে, শিক্ষিত সমাজের কথা বলছি, আর যারা কম শিক্ষিত তাদের জন্য তো অটোমেটিক্যালি ব্যবস্থায় শিল্প একটা থাকলে আসতে পরে তো শুধু শিক্ষিত মানুষের জন্য হয় না, তার আনুষঙ্গিক যেটা বুদ্ধবাবু বলতেন অ্যান্সিলারিজ মানে তার সাথে সাথে ছোট মাঝারি অন্য শিল্প ঢুকবে এবং নানা রকম কাজের পরিবেশ তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। তো ফলে একটা মানুষের মধ্যে একটা প্রচুর আশা জেগেছিল। এবং সত্যি কথা বলতে কি, বুদ্ধদেব বাবু যেদিন মারা গেলেন 8ই আগস্ট 2024, 9 তারিখে ওনার তো ওই মানে বাড়ির 9 তারিখে দেহদানটা হচ্ছিল। তো যাই হোক তার মৃত্যু সংবাদ পেয়ে আমি পার্টির কথা, CPM পার্টির কথা বলছি না, আমি প্রচুর মানুষকে দেখেছি, কাতারে কাতারে মানুষ, তারা শোকাভিভূত হয়েছেন, শোকের জন্যই তারা দুঃখ পেয়েছেন বলেই এসছেন। পাশাপাশি এরা অনেকেই না এই মানে যেন আপনজন প্রিয়জন বাড়ির কেউ চলে গেলে যেরকম একটা বেদনাহত হন, ঠিক সেই রকম ভাব আমি অনেকের মধ্যে দেখেছি। বিশেষ করে পুরো ব্যাপারটা ওই সময়টায় আমিও ছিলাম। তো সাংবাদিকদের আমি দেখেছি, বিভিন্ন সাংবাদিক সাধারণ মানুষের মধ্যে তারা ওই বুমটা নিয়ে যাচ্ছেন, ধরছেন, তারা কেন তারা রাজনৈতিক দলের লোক নন, তারা সব এসছেন, তাদের অভিজ্ঞতা কি বুদ্ধবাবু সম্বন্ধে জানতে চাইছিলেন। আমি একটা ছোট ভিডিও দেখাই, তাহলে ব্যাপারটা বুঝবেন। আমি বলছি বলে ঠিক ভালো বুঝতে পারছেন না হয়তো, আমি একটা ভিডিওটা দেখাই, বুঝতে পারবেন। দেখুন ভিডিওটা দেখুন। অর্পিতা চাকদার। কোথা থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর থেকে, আমার স্কুল বেলঘরিয়ায়, স্কুল করে আমি তারপর এসেছি। আচ্ছা, কি টানে বুদ্ধ ভরচাজ মানে আপনার কাছে, আপনার মননে, আপনার চিন্তাধারায় বুদ্ধ ভরচাজ কোথায় রয়েছে, কেন? আমি তো অলরেডি বললাম যে একটি স্কুলে পড়াই, 2006-এ SSC দিয়েছিলাম, 2007-এ পাই, এবং নিজেকে ভীষণই ভাগ্যবান মনে হয় যখন মনে হয় যে উনার সময়ে আমি একজন চাকরি প্রার্থী ছিলাম এবং নিয়মিত SSC হতো এবং আমি চাকরি পেয়েছি। মানে সেই যে একটা ব্যাপার, সেই টান থেকেই আমি এসেছি। হিসেবে তো উনি অনেক উপরেই রয়েছেন এবং ভীষণ সৎ একজন মানুষ, তার সততা তুলনাহীন। সেটা জীবন যত এগোচ্ছে, আমরা আশেপাশের পরিস্থিতি যত দেখতে পাচ্ছি, ততই যেন সেই চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে। মানে একজন সৎ মানুষের উদাহরণ যদি আমরা তুলে ধরি কখনো, তাহলেই বুদ্ধবাবুর নামটা আমাদের কাছে ভেসে আসবে। এই সেদিনের কথা, মানে এই বাংলাদেশে যেটা ঘটলো, আমরা দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রাক্তন হয়ে গেলেন, মানে কর্মরত অবস্থায় ছিলেন, তিনি প্রাক্তন হয়ে গেলেন বাধ্য হয়ে। আর কিন্তু বুদ্ধবাবুর ক্ষেত্রে কি হয়েছিল দেখুন,
তিনি কিন্তু জনগণের কাছে, মানুষের কাছে বুদ্ধবাবু আলাদা হয়েই থেকে গেলেন। শোকের দিন, যেদিন তার দেহ ওই এনআরএসে হস্তান্তর হচ্ছে, মানে এনআরএসে বলিদান হচ্ছে, সেদিন দেখলাম যে ডান বাম ডান মধ্যপন্থা সর্বত্রই একটা শোকাতুর বাঙালি সেই সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত যেন শেষ বাঙালি রাজনীতিবিদকে স্মরণ করছেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যে 16 আনায় তার মানে মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন একজন মানুষ হিসেবে, প্রশাসক হিসাবে, সেটা তিনি তার জীবন নিয়ে কিন্তু অর্জন করে গেছেন। এবং তার মৃত্যুদিনে বিশেষ করে এটা যেন বেশি করে মানুষের যে তাদের যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো শুনেছি, তাতে এটা বুঝেছি। মানে রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যকে আন্দাজ করা একটা দিক, আবার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শাসন ব্যবস্থাকে বা শাসনকালকে যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেটা আরেকটা আঙ্গিক। মানে প্রায় আড়াই দশক আগেই বলবো যে বুদ্ধবাবু কিন্তু বাঙালি মনে, মানে আড়াই দশক আগেই এই বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের মানুষ একটা ভরসা করতে পেরেছিলেন, একটা মানে একজন সেই ধরনের বাঙালি মুখ্যমন্ত্রীর উপরে, যিনি আর কি বাংলার যুবক যুবতীর কাছে একটা আশা ভরসা স্বপ্নের মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন। এবং বলতে দ্বিধা নেই, সেই সময়কার কাগজপত্র দেখেছি, এই যে সমস্ত মিডিয়াগুলো, তারা তো একবারে ব্র্যান্ড বুদ্ধ নামে বুদ্ধদেবের হয়ে প্রচার করতেন। এসব আমরা লক্ষ্য করেছি, আপনারা সবাই করেছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কমিউনিস্ট দল শিল্প আনছে, ধনতন্ত্রের আঙ্গিকে চাকরির ফর্মুলা খুঁজছে। মানে খবরের কাগজগুলো ঠিক এইভাবেই আর কি, মানে ব্র্যান্ড বুদ্ধ এই চোখ কসলানোর কাজটা করে দিয়েছিল এই খবরের কাগজগুলো। সেই সময় সবার আগে ভুরু উঁচিয়ে প্রশ্ন করেছিল তার, বলে আমি সমালোচনার মধ্যে পড়ে যাব, মানে দলের মধ্যেও বুদ্ধবাবুকে নিশ্চয়ই কেউ তো সমালোচনা করেছে যে কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, অথচ শিল্পোদ্যোগীদের পিছনে ছুটছে এবং শিল্পপতিদের ডেকে আনছে, রাজ্যে শিল্প স্থাপনের চেষ্টা করছে। আমি সেই বিষয়ে ওই আলোচনায় যাব না, এটা এই পরিসর নয়, কারণ আমি বাস্তবে বুদ্ধবাবুর যে দৃষ্টিভঙ্গিটা, শিল্প স্থাপনের যে প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, সেই কথাটাই আমার ব্যক্ত করার উদ্দেশ্য। তবে বুদ্ধবাবুর এই শিল্প আনতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে, কারণ ওই সেখান থেকেই তো জমি অধিগ্রহণের কথাগুলো উঠেছিল, বিষয়টা উঠেছিল। এবং সেই সময় আমি খুব লক্ষ্য করেছি যে বুদ্ধবাবু যদি শিল্প স্থাপনে সফল হয়ে যেতেন, এটা আমার বিশ্লেষণ, হয়তো আপনাদের অনেকের সাথে মিলবে, তাহলে পরে কিন্তু আজকে 0-0 বলা হচ্ছে তো সিপিএমকে বা বামেদের, সত্যি যদি বুদ্ধবাবু সরকার সফল হতেন, তাহলে পরে এই সরকার পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়া খুব কষ্টের ছিল।
যার জন্যই কিন্তু ওই রকম বিধ্বংসী আন্দোলন, এবং সবচেয়ে একটা জিনিস, বিদেশি আন্দোলন শুরু হয়েছিল আমরা সবাই জানি, এবং নানারকম ভাবে বিড়ম্বনায় ফেলা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে, যেসব আমরা সবাই জানি। আমার খুব ভালো মনে আছে উইপ্রোর যে আজিম, মানে উইপ্রোর আজিম প্রেমজি, উনি বলেছিলেন, সরাসরি বলেছিলেন যে বুদ্ধবাবু দেশের সেরা মুখ্যমন্ত্রী। বাংলায় এসি মানে ওই স্পেশাল ইকোনমিক জোন যাকে বলা হয়, SEZ, তথা অর্থনৈতিকভাবে বিশেষ জোনের যে ভাবনা, সেটা এসেছিল কিন্তু বুদ্ধদেব বাবুর হাত ধরেই, এবং বুদ্ধদেব বাবু সমর্থ হয়েছিলেন সারা ভারতের অনেক শিল্পপতিদের পশ্চিমবঙ্গের দিকে টেনে আনতে। আপনারা সেটা জানেন। কিন্তু একটা বড় আক্ষেপের বিষয়, বুদ্ধবাবু যখন, বা বুদ্ধবাবুর যে ক্যাবিনেট যখন শিল্প সম্ভাবনার যে অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি করে ফেলেছিল, আমার খুব আশ্চর্য লাগে যে তার ভাবনা বা তার ক্যাবিনেটের যে ভাবনা, তাদের দলের, তার যে দল CPIM, তাদের দলের সবাই কি বুদ্ধর ভাবনার শরিক হতে পেরেছিলেন? মনে হয় না। কারণ দেখুন, পশ্চিমবঙ্গে একটা সম্ভাবনা, শিল্প সম্ভাবনার যে সুন্দর একটা ব্যবস্থা তিনি করেছেন, এবং তার পাল্টা একটা আন্দোলন, অর্থাৎ শিল্প বিরোধী আমি বলবো না, ওটাকে তো কায়দা করে কৃষি জমি বাঁচাও কমিটি কি সব নাম টাম দিয়ে সিঙ্গুর, নন্দীগ্রাম এসব জায়গায় উৎপাত বাঁধানো হয়েছিল। তো যাই হোক, বুদ্ধবাবুদের যে ভাবনাটা ছিল, বেকার যুবক যুবতীদের জন্য যে ভাবনাটা ছিল, তারা ঠিক পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কি করতে চাইছেন, যেটা শিক্ষার অবৈতনিক করার সময়, ভূমি সংস্কারের সময় দেখা গেছে, তার যে সুফল মানুষ ভোগ করলো, পেল। বুদ্ধবাবু শিল্পক্ষেত্রে যদি সফল হতেন, মানে এই ধারণাটা যদি থাকতো, তাহলে কিন্তু পাড়ায় পাড়ায় দেখা যেত যে অন্তত পার্টি কর্মী লোকেরা, পার্টি যারা লোকজন, তারা তো প্রচারটা করতে পারতেন যে বুদ্ধবাবু বা বুদ্ধ ভট্টাচার্যের ক্যাবিনেট বা আমাদের মন্ত্রিসভা, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আপনারা বুঝুন, সিঙ্গুরে এই কারণে এই আন্দোলনটা হচ্ছে, ওখানে এইটা হচ্ছে, সেটা হচ্ছে, মানে এই যে ধরনের নেগেটিভ আন্দোলন একটা তুলে একটা শিল্প সম্ভাবনাকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। আমি কিন্তু এই ধরনের কোনো প্রচার আমার এলাকায় কেন কোথাও আমি দেখিনি, যে পাল্টা একটা প্রচার, সেই জিনিসটা কিন্তু দেখিনি। জানি না মানে বুদ্ধবাবুর দৃষ্টিভঙ্গির সাথে পার্টির মধ্যে কোনো রকম কোনো বিরোধী মত ছিল কিনা, অর্থাৎ ওই যে বললাম শুরুতে একটা কথা বললাম যে কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বা কমিউনিস্ট দল, তারা শিল্প স্থাপনে অগ্রণী হয়েছে, এইটা একটা বোধহয় তারা যাই না ঠিক মতো নিতে পেরেছিলেন কিনা। যদি পেরেই থাকেন তাহলে প্রচারটা করলেন না কেন? মানে একটা ভালো কাজ করতে চাইছে, এটা তো রাজ্য জুড়ে, তখন তো সরকারে তারা রয়েছেন, তাহলে সারা রাজ্য জুড়ে তো এটা ভীষণভাবে প্রচার করা যেত। উল্টে কেমন যেন একটা নতজানু হয়ে থাকা, এবং সিপিএম এর বিভিন্ন আঞ্চলিক লোকজনের উপরে বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা। এবং আমি দেখেছি আজকের যে মুখ্যমন্ত্রী, আপনারা জানেন সবাই, আজকের মুখ্যমন্ত্রী তখন সেন্ট্রালের রেলমন্ত্রী হয়েছিলেন, কংগ্রেসের সাথে একত্রিত হয়ে ভোটে লড়ে জিতেছিলেন। তো যাই হোক, রেলমন্ত্রী হয়ে গেছিলেন, দপ্তরবিহীন তারও বেশ কিছু আরও কয়েকজন এমপি মন্ত্রী হয়ে গেছেন। তো তখন আমরা দেখেছি, সবাই জানি যে উনি আসতেন, এই আজকে মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী, তিনি আসতেন পশ্চিমবঙ্গে বিভিন্ন এটা ওটা সেটা শিলান্যাস করতেন। অদ্ভুতভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো সিপিএমের বিধায়ক রয়েছে, তিনি কিন্তু
বিধায়ককে ডাকা, মানে কোনো জায়গায় কিছু রেলের দপ্তরের কিছু করবেন ঠরবেন, এরকম একটা মানুষ কিছুই হয়নি। ওই সব পাথর টাথর পুঁততেন, আমি দেখেছি, তো আপনারা জানেন সব শিলান্যাস, পাথর পোতা বলি কেন, শিলান্যাস করতেন। তো কোনো বিধায়ককে তিনি ডাকতেন না, এবং এমনকি বুদ্ধবাবুকে ডাকতেন না, সরাসরি এসে একটা কিছু মানে তিনি করতে চাইতেন, মানে একটা মানে বুদ্ধবাবু বা সিপিএম মানে একটা বিষাক্ত কিছু, এদের সাথে সম্পর্ক করা যায় না, সম্পর্ক রাখা যায় না, একটা ঘৃণার পরিবেশ তৈরি করে দেওয়া। এইটা রাজা মানুষ ভালো মতো নেয়নি ঠিকই, মানে এই ধরনের নেগেটিভ অ্যাপ্রোচটা মানুষ ভালো মতো নেয়নি। কিন্তু ঘটনা হচ্ছে, কিন্তু বুদ্ধবাবুকে তো সরে যেতে হয়েছে। 11 সাল নির্বাচনে 62টা আসন বামফ্রন্ট জয়লাভ করেছিল, সরে যেতে হয়েছে। তো যাক, সে কথা, এই কথাগুলো বললে মনটা ভারাক্রান্ত হয়, একটা সুন্দর সম্ভাবনা সেটা দূর হলো, খারাপ লাগে। জানি না কেন তখন তার দল সেটাকে রেজিস্ট করার জন্য পুরোভাবে তৎপর হয়নি, সেটা জানি না কেন, ব্যাপার তাদের ব্যাপার, এ প্রসঙ্গে আসতে চাইছি না। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে গত দুটো লোকসভা নির্বাচন গেল, দেখুন বাংলাতে সেই দল যারা 34 শাসন করলো তার প্রাপ্তি শূন্য। কিন্তু কি ব্যাপার বুঝতে পারল না, এদের তো বিরাট বিরাট কর্মযোগ্য, বিরাট অবদান। তারপর ধরুন বিধানসভায়ও প্রায় নেই মানে কি 21 সালের নির্বাচন, 16 সালে লাস্ট বিধানসভায় ডক্টর সুজন চক্রবর্তী মুখ্য সচেতক ছিলেন বামফ্রন্টের, তারপর থেকে কিন্তু 21 সালে আর আসেনি। যাই হোক, আমার বুদ্ধবাবু সম্বন্ধে এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে বুদ্ধবাবু চলে গেলেন মুখ্য, 11 সালে তিনি ক্ষমতা মানে হেরে গেলেন, ক্ষমতা ছেড়ে চলে গেলেন। তারপর কিন্তু দেখুন বুদ্ধবাবু সে 11 সালের পর আজকে মানে এই যে শেষ দিন তিনি মারা গেলেন, তার আগে পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়া বা পথে ঘাটে সর্বত্রই কিন্তু মানুষের মুখে মুখে বুদ্ধবাবু নিয়ে একটা মানে একটা আলোচনা, এবং বুদ্ধবাবু যে কাজ করতে চলেছিলেন সেটা যদি সফল হতো তাহলে বাংলার বিরাট উপকার হতো, বাংলা যুব শ্রেণীর ভালো হতো। মানে একটা আমার মনে হয় বুদ্ধবাবু তাই শেষ বাঙালি রাজনীতিবিদ যিনি কিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও মানে 16 আনা সম্মান অক্ষুণ্ণ রেখেছিলেন রাজনীতিবিদ হিসাবে। এবং একটা মানে বুদ্ধবাবু নেই, পজিশনে নেই, তার জন্য একরাশ শূন্যতা যুবক যুবতীর মধ্যে, যারা পড়াশোনা জানা শিক্ষিত মানুষজন, যারা মানে ভালো মানে পড়াশোনা করে চাকরি বাকরি করতে চান, হ্যাঁ, তাদের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা। তো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো প্রায়ই আমি পড়তাম, আপনারা দেখেছেন, বুদ্ধবাবু একটু অসুস্থ হতেন তো মাঝে মাঝে অসুস্থ হতেন। তো বুদ্ধবাবু অসুস্থ হলে পরেই না সোশ্যাল মিডিয়াতে সবাই প্রায় পার্টির লোকজন ছাড়াও অনেক জেনারেল লোকও দেখেছি তার সুস্থতা কামনা করতেন। মানে ভাবটা এমন যে বুদ্ধবাবু সুস্থ হন এবং সুস্থ হয়ে উনি আবার ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়িয়ে আবার জিতে উনি আবার মুখ্যমন্ত্রিত্ব করুন এবং আমাদের রাজ্যের হাল ফেরান। এই ব্যাপারটা মানুষের মধ্যে কিন্তু থেকেই গেল। তা অবশেষে তিনি তো এখন আর নেই, ভাবতে খুব খারাপ লাগে। কিন্তু একটা জিনিস যেটা আমাকে খুব আমার মধ্যে খুব আশা জাগিয়েছে, আশা করি আপনাদেরও সেটা হবে। আমি দেখেছি ওই যে সেই বলছিলাম যে সাংবাদিকরা সবাই ঘুরছিলেন না তাদের বুম টুম নিয়ে, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন নিউজ চ্যানেলের, তো মোস্ট প্রবলি 24 ঘন্টা, তো 24 ঘন্টা চ্যানেল থেকে এক সাংবাদিক, ওই যুবনেত্রী ডিওয়াইএফআই এর যুবনেত্রী এবং সিপিএম এর নেত্রীও তিনি মীনাক্ষী মুখার্জি, তাকে এই বুদ্ধবাবু যেদিন দেহ আর কি হচ্ছে মানে
হস্তান্তর হচ্ছে আর কি মেডিকেল মেডিকেল টিমের কাছে। সেদিন তাকে অনেকেই তারা ধরেছিল, মীনাক্ষীকেও তারা ধরেছিলেন যে বুদ্ধবাবু সম্বন্ধে তার কি বক্তব্য, তার অভিজ্ঞতা কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন। মীনাক্ষী কি বলছিলেন শুনুন, সেটাতে আমি একটা আশা দেখতে পাচ্ছি, আমি সেটা পরে আসছি এই প্রসঙ্গে। হারিয়েছি অভিভাবক, হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ, যাদের চিন্তা শক্তি 50 বছর আগেকার পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি, কিন্তু পেয়েছি অনেক কিছু, শিখেছি অনেক কিছু। তাই যেটা পেয়েছি, যেটা শিখেছি, সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন, যে স্বপ্নটা, যে সাহসটা দিয়ে গেলেন, সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের। মীনাক্ষী মুখার্জির এই কথা শুনে আবার নতুন করে আশা জাগে। এরা তো তরুণ নেতৃত্ব, এরা প্রত্যেকেই এক ঝাঁক যে তরুণ নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই সিপিএমের সাথে সম্পর্কিত হয়েছে বা এসছে, তারা সব সিপিএমের নেতৃত্বে এসছেন। এক ঝাঁক তরুণ, প্রত্যেকে উচ্চশিক্ষিত এবং প্রত্যেকেই কিন্তু চাইলে ক্যারিয়ার বানাতে পারতেন, এসব না করতে পারতেন, কিন্তু তারা সেসব দিকে যাননি। তারা সরাসরি রাজনীতিটাই করতে এসছেন, মানুষের সেবা করতে এসছেন। তো তারা আজকে আমাদের কাছে সত্যি মানে এই যে দুর্দিনে, সিপিএমের এই দুর্দিনে তাদের এই আগমন এবং নেতৃত্ব দেওয়ার, অর্থাৎ একটা দুরবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য এই যে যুব শ্রেণী এগিয়ে এসছেন। এবং এই মীনাক্ষী মুখার্জি এটা বললেন যে তার স্বপ্ন, তার চোখে দেখা স্বপ্ন আমরা মানে পশ্চিমবঙ্গের যুব শ্রেণী আমরা সেটা সফল করব, এইটাতে আবার একটা প্রত্যয় জাগে, একটা বিশ্বাস জাগে, আস্থা জাগে। পারবেন, মীনাক্ষীরা পারবেন, দীক্ষিতা পারবেন, সৃজন পারবেন, প্রতিকূলরা পারবেন, শতরূপ পারবেন, কার নাম বলবো, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চক্রবর্তী, এরকম সব্যসাচী চক্রবর্তী, এমনি চ্যাটার্জি, সমস্ত বলেন চ্যাটার্জি। তো যাই হোক, এরকম আরও বহু রয়েছেন। হ্যাঁ, ঐশী ঘোষ, এক ঝাঁক তরুণ, খুব ভালো লাগে তো দেখলে। তো এরা পারবেন। 26 সালে ভোট আসছে, বুদ্ধদেব বাবুর দেখানো পথে একেবারে কম বয়সী তো এদের হাতে যদি ক্ষমতা যায়, আর চাবুকের মতন ছুটবেন এরা, পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে পারবে। আমার মনে হয় যে খাদের কিনারায় পশ্চিমবঙ্গ চলে গেছে আর কি, সে জায়গা থেকে এরা পারবেন, বিশ্বাস করি এরা পারবেন ফিরিয়ে আনতে। কিন্তু কথা হচ্ছে যে রাজ্যের মানুষ কি করবেন 2026 সালে। তারা কি ওই মানে 2026 সালে যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে বিধানসভা, তারা কি করবেন? তারা কি সেই মানে কি বলবো, সেই ধর্ম করে মেতে উঠবেন আবার? অর্থাৎ একটা হয়েছে, একটা জুজু এসছে, মুসলিম জুজু। এই মুসলিম জুজু দেখিয়ে হিন্দুদেরকে মানে কি বলবো, এক শ্রেণীর হিন্দু তাদেরকে কি করে তোলা, ধর্ম করে মানে হুজুকে মাতিয়ে তোলা। আর এরা যত বেশি হিন্দু মানে বলে না যে সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িক শক্তি, সংখ্যাগরিষ্ঠ ধর্মান্ধতা সংখ্যালঘুদের যে ভীত সন্ত্রস্ত করে দেয়। আর ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু বলতে মুসলিম সংখ্যা বেশি, তারপরে খ্রিস্টানরা আছেন, সবচেয়ে বেশি মুসলিম, এখন প্রায় বোধহয় 27 থেকে 30% হয়েছে। এই শ্রেণীর মানুষরা যদি আবার সেই ভীত সন্ত্রস্ত, যেটা দেখা যায় সমীক্ষা রিপোর্টে, যেটা বারবার বলে যে মুসলিমের একটা বিরাট সংখ্যাগরিষ্ঠের বিরাট অংশ তারা এই উগ্র হিন্দুবাদের উগ্রবাদিতার জন্য তারা সব গিয়ে ওই এতে আশ্রয় নেয়, মানে এই
সরকারি দল যারা আছে তারাই তো আশ্রয় দিতে পারবে, সেখানে চলে যায়। ফলে এই যে ভোটটা বারবার এই যে ভাঙাভাঙি হয়ে যায়, তাতে তো মীনাক্ষী, দীপশিতা, ঐশী, সায়ন, সৃজন, শতরূপ, প্রতিকূল এরা চাইলেও তো পারবে। সবটাই নির্ভর করে মানুষের উপরে। দেখুন, মানুষ যদি রাজনীতিটা ঠিক বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাহলে আমার মনে হয় বুদ্ধদেব বাবুর কে ভিত্তি করে যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্নকে অবশ্যই এই তরুণ বাম নেতৃত্ব এদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে কিন্তু রাজ্য আবার ঘুরে দাঁড়াতে পারবে, এটাই আমার বিশ্বাস। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেকটা সময় আপনাদের নিলাম, সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই ব্যক্ত করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি পোস্টটি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।